গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো ওদের সবার আলাদা আলাদা ব্রেকফাস্ট, আর আমার জন্য এখন একটু অন্য রকমেরই ব্রেকফাস্ট। কারণ এই নতুন ধরনের রেসিপি আমি যখন ট্রাই করি তখন সেটা অবশ্যই নিজের জন্য আগে ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তখন পরে ওদেরকে আবার দিই। আজকে বানাবো জাস্ট ভেজ স্যান্ডউইচ। তো তার জন্য আমি পেঁয়াজ আর টমেটো নিয়েছি, বা এটাকে কিন্তু টমেটো স্যান্ডউইচও বলা যেতে পারে, বা অনিয়ন টমেটো স্যান্ডউইচও কিন্তু বলা যেতে পারে। তো এখানে হাফ পেঁয়াজ আর হাফ টমেটো আমি চপড করে নিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু করে হলুদের গুঁড়ো, একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন। আর কিছুই না, আর হ্যাঁ, অল্প একটু করে আমি এখানে গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করব। আর তারপর এটাকে হাতে করে একটুখানি মেখে নেব, জাস্ট মশলাগুলো যেন পেঁয়াজ আর টমেটোর সাথে মিশে যায়। তো ব্যাস, এটা সুন্দর মতো মিশে যাওয়ার পর 2 পিস ব্রেড নিয়েছি। আমি চেষ্টা করি ব্রাউন ব্রেডটাই সবসময় ইউজ করার, কারণ ব্রাউন ব্রেডটা একটুখানি হেলদি আর কি। আর হোয়াইট ব্রেডটাই যতদিন ওয়েট লস জার্নিতে আছি ততদিন পর্যন্ত একটু অ্যাভয়েড করছি, এই আর কি। তো এরপরে যেই রকমভাবে ঠিক স্যান্ডউইচের স্টাফড করে সেইভাবেই আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে জাস্ট একটা পাউরুটি আমি চেপে দেব, এই আর কি। যদি স্যান্ডউইচ মেকারে করা হয় খুবই ভালো, আমি আর একটার জন্য বের করলাম না ওটা। তো এখন কড়াটা যেহেতু আমার বসানোই আছে, রান্না করব, তার আগে একটুখানি বাটার এর মধ্যে দিয়ে আর কি আমি স্যান্ডউইচটা আগে বানিয়ে নিচ্ছি। খেতে এতটা ভালো হবে আমি নিজেও ভাবিনি, তবে ধনেপাতার একটু অভাব বোধ করছিলাম। কাঁচা লঙ্কা যারা খেতে পারো চিবিয়ে, তাদের তো খুবই ভালো। আমার আবার অভ্যেসটা এখন চলে গেছে, ওই যে ছেলে আর কি কাঁচা লঙ্কা খায় না বা লঙ্কা খায় না, সেই করে আমারও ঝাল খাওয়ার অভ্যেস চলে গেছে। আর কারি পাতা গাছটাতে না নতুন পাতা গজিয়েছে, খুব ভালো লাগছে। ওই যে গাছটা আমার একদমই কেমন ঝিমিয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তারপরে টবটাকে চেঞ্জ করেছিলাম, কিন্তু তাতেও কোনো ফলই হচ্ছিল না। খুব মনটা খারাপ লাগছিল জানো। তো আমি তারপরে দেখছি যে না, এই বৃষ্টিটার জন্যই হয়তো পাতা গজিয়েছে। তো এই চাদরটা আর কি একটু ঝেড়ে ঝুড়ে রুমটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন ওয়াশিং মেশিনের ওপরটা আর কি একটু নোংরা হয়েছে, এইখানে টবগুলো রয়েছে না, তাই আর কি একটু মাটি হয়ে যায় একটুতেই। তো এইখানটা একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে বেলকানিটা আজ একটু পরিষ্কার করব। যেহেতু বেলকানিটাতে অনেক গাছ রয়েছে, তো তার জন্য আমি সব সময়ই ক্লিন রাখার চেষ্টা করি। গাছ মানেই তো নানান রকমের পোকামাকড় বা বিছেটা প্রচণ্ড পরিমাণে হয়। তো এর জন্য সব সময় যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা একটু হলেও কম হয়। আর আজকে না ছেলেকে স্কুল পাঠায়নি, তো তার জন্যই ও তো ঘুমাচ্ছিল, এই জাস্ট একটু আগেই উঠলো। তো ওকে বললাম যে একটুখানি নেমে বস, আমি এই ঘরে চাদরটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিই। তো এই ঘরে চাদরটাকে এখন ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নেব, আর ও দেখো আমাকে হেল্প করবে। ও ওরকমই আর কি, মানে আমাকে যেটা দেখে সেটাকে ও কপি করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি বাচ্চাদের এই বয়সটাই এই রকমের, এই বয়সটাতে বাচ্চারা সম্পূর্ণরূপে মা বাবার উপরেই ডিপেন্ডেন্ট থাকে। তাই মা বাবাকে সবসময় ওরা কপি করার চেষ্টা করে, এবং ওরা ভাবে যে কোন কাজটা করলে আমার বাবা মা খুশি হবে, তো সেই কাজটাই ওরা করার চেষ্টা করে। তাই আমাদের অ্যাক্টিভিটিগুলো ভীষণ কেয়ারফুলিভাবেই করা দরকার ওদের কাছে। এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় যেটা কপি করলে ওদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো আমরা চেষ্টা করি সেই রকমভাবে সৃজনকে রাখার, কারণ যেহেতু ওর কোনো দিদি ভাই বোন বা ঠাকুমা দাদু কেউই এখানে থাকে না, তাই ওর অ্যাক্টিভিটিগুলোর দিকে সবসময় আমাদেরকে বেশ খেয়াল দিতে হয়। তো তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করব হচ্ছে মোচা। মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই মোচাটাই আর কি রান্না করব। এই ভিডিওটা যে তোমরা আজকে দেখছো, এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। আমার ফোনে কোনো কারণে রয়েই গেছিলো, তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তবে আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটা সত্যি আমি এডিট করতে গিয়ে দেখছি এত সুন্দর একটা ভিডিও হয়েছে, আমার নিজেরই মনটা ভরে গেল। আমি চেষ্টা করি এরকমই প্যাকেজড ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যেটাতে সব রকমের কাজকর্ম অ্যাক্টিভিটি আমার থাকবে, আর সাথে নিজস্ব কিছু কথাবার্তাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
তো এই যে মোচাগুলো ছাড়িয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলাতেই, তো সেটাকে এখন হাতে আমি এখন কুচিয়ে নিচ্ছি আর কি। তো জানি না আমি মোচা না ফার্স্ট টাইম রান্না করব, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছিল এইভাবেই কি মোচা কাটে না কীভাবে কাটে, নিজেও একটু পাজল ছিলাম। তবে মনে হচ্ছিল বটিতে কাটলে হয়তো একটু সুবিধা হতো। আসলে এই জন্য এই ধরনের রান্নাগুলো করাটা একটু হ্যাপা রয়েছে। ছাড়িয়ে রাখলেও সকাল দিকটাতে এতটা তাড়াহুড়োর মধ্যে এই কাজটা করে ওঠাটা সত্যি অনেকটা সমস্যার ব্যাপার ছিল। তবে যাই হোক, অসুবিধা হয়নি খুব একটা, ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো। আর যেহেতু মোচাটাকে আমি পরে আর কি সিদ্ধ করে নেব হলুদ জলে, আর এই যে জলটাতে আমি হলুদ আর লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো তাহলে আর কি মোচাটা কালো হয় না। কাঁচকলা কাটলেও আমরা এরকমভাবেই কেটে থাকি, তো সেই রকমই আর কি ব্যাপারটা। এতদিন পর্যন্ত আমার শাশুড়ি মায়ের হাতেই খেয়ে এসেছি তো এই তরকারিটা, তাই নিজে প্রথমবার করে বেশ একটা অনুভূতিটা অন্যরকমেরই লাগলো। তো ব্যাস, এটাকে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর এখন এটা আমি একটু ঢেকেই আর কি সিদ্ধ করতে দেব। আর আমি যে কোনো কিছু রান্না করলে এই মাঝখানে একটা খুন্তি বা হাতা এই টাইপের কিছু দিয়ে দিই, তাহলে জলটা উপচে আর কি পড়ে না। তো এইদিকে আমি মুগ ডালটা ততক্ষণে শুকনো খোলায় ভেজে একটা সিটি দিয়ে দেব। মুগ ডালটা না ভাজলে সিদ্ধ হলে একটা কেমনই কাঁচা কাঁচা গন্ধ বের হয়, মানে র টাইপের লাগে আর কি। তো তার জন্য মুগ ডালটাকে জাস্ট হালকা একটুখানি গরম করে নিয়ে তারপরে এটাকে সিটি দেব। তো দেখো প্রায় আর কি লালচে একটা ভাব হয়ে গেছে। এখন এটাকে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি ধুয়ে ভাজিনি তো তার জন্যই। ধুয়ে ভাজলে না বড্ড কড়ার মধ্যে চিটে যায়, তো তাই প্রবলেম হয়। আর এই যে এখন আমি কুকারে সিটি না দিয়ে এই যে বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি। তো দেখা যাক বাটিতেই হয়তো আশা করছি সিদ্ধ হয়ে যাবে। একটু নুন আর হলুদ দিয়ে আমি এখন বসিয়ে দিলাম। আর ততক্ষণে ওইদিকে আমি প্রিপারেশনটা রেডি করে নিলাম। আর চলো এরপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ব্যাস এটাকে এখন একটুখানি গরম হতে দেব, জাস্ট একটা সুন্দর গন্ধ বের হবে। তারপরে নারকোল কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই নারকোল দিয়ে মোচাটা আমার ভীষণ ভালো লাগে। আগে আমার শাশুড়ি মা রান্না করতেন, তো ওনার হাতে এই রান্নাটা সত্যি আমার ভীষণ পছন্দের ছিল। তবে কখনো শিখবো করে শেখা হয়নি, কারণ মা সেরকমভাবে আমাকে রান্নাঘরে যেতে দিতেন না, তার জন্যই। তো যাই হোক, এইদিকে আমি এখন নারকোলটা একটু ভেজে নেব লাল লাল করে। আর তারপরেই এর মধ্যে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। যেরকম আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি, তো আদাটাকে জাস্ট একটুখানি হালকা হাতে ভাজবো। আর তারপরে এর মধ্যে অ্যাড করব কুচনো টমেটো। টমেটোটাকেও বেশ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। টমেটোটা জাস্ট হালকা হালকা গলে আসবে, তারপরই এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, আর তারপরেই দেব এর মধ্যে জিরের গুঁড়ো। যেগুলো আর কি কমন মশলা সেগুলোই এর মধ্যে দেব। আর জিরে তো তোমরা জানোই আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, জিরে গুঁড়ো আমি এখন আর কিনি না, কারণ এটা অনেকটা সাশ্রয়ও আর তার সাথে কিন্তু অনেকটা হেলদিও। তো এই বেশ কিছু আর কি জিনিস আমি নিজের মতো বাড়িতে করে নিয়েছি, আর এখন আমার এগুলো অভ্যেসও হয়ে গেছে। ব্যাস মশলাটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। লঙ্কা পছন্দ করো তারা অবশ্যই লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আমার মোটামুটি অনেক বছরই হয়ে গেল লঙ্কা জীবন থেকে বাদ চলে গেছে, মানে শুকনো লঙ্কার যে গুঁড়ো। আমার খুব মনে আছে সৃজনের ভুজনও হয়েছিল, মানে অন্নপ্রাশন। তো তারপরেই আর কি ওর বাবার শরীরটা বেশ খারাপ ছিল, তখনই খারাপ ছিল। ওর আর কি এমনই একটা সমস্যা হয়েছিল যেটাতে আর কি লঙ্কা একদমই চলতো না। ওর যখন যেটা হয় ওই রকম মারাত্মক পর্যায়েই হয়, তারপরে আবার সেটা নির্মূল এমনভাবেই হয়ে যায় যা আর হয়তো ঘুরে আসে না। ভগবানকে ডাকি যেন সেই রোগ আর কখনো ঘুরে না আসে, আর কারুর যেন না হয়, এই আর কি। তো এইদিকে মোচাটা দিয়ে একটু ভাজা ভাজা করার পর আমি সিদ্ধ করা ডালটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর কিছুই না, এখন জাস্ট মোচার সাথে ডালটা একটা সুন্দর মিশে গন্ধ বের হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। ভেবেছিলাম তোমাদের সাথে এটা শর্ট ভিডিওতে শেয়ার করব, বাট সেটা আর হয়নি, তো তাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করেছি। একটু চিনি আর একটা গোটা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করেছি। এখন জাস্ট এটাকে একটু ঢেকে মজতে দিতে হবে। আর এটা একটুখানি মজে গেলেই তারপর এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করে এটা নামিয়ে নিতে হবে। দুর্দান্ত খেতে হয়েছিল। ভেবেছিলাম গরম মশলাটা বাড়িতেই আমি বানিয়ে দেব সাথে সাথে, কিন্তু সেটা হয়ে উঠলো না বলে তাড়াতাড়ি করে ওকে একটা আনা করালাম।
এরপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে। কবে যে কি করব আমি নিজেও জানি না, জানো তো। মনে হচ্ছে পুজো যেন কাছে চলে এলো, সাথে সৃজনের পরীক্ষা। এই সব কিছু মিলে একটা ভীষণ টানাপোড়েনের মধ্যে রয়েছি আর কি। দেখা যাক কি হয়, আশা করছি সব কিছু ভালোই হবে। রান্নাবান্না কমপ্লিট করার পর আমি ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। 1 কাপ চা না খেলে আমার আর এনার্জি দিচ্ছে না শরীর। তো তাই এখন আমি বানিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চা। যখন স্যান্ডউইচটা খেয়েছিলাম তখনই ভেবেছিলাম চা খাবো, বাট সেটা তো হয়ে উঠলো না। তাই এখন আমি 1 কাপ পরিমাণে এই যে চা নিয়ে নিয়েছি। এরপরে আমি চাটা খেতে খেতেই ওর স্নান হয়ে গেছিলো আর ওকে খাবার দিয়ে দিয়েছি। মোচার ঘন্ট, কাতলা মাছ এনেছিল, ভেজে দিয়েছি, তার সাথে শসা আর ভাত। তো মোচার ঘন্টটা এতটাই ভালো হয়েছিল, অন্য কিছু মানে লাগতোই না। তবে পরে আর কি সৃজনের জন্য আমি একটুখানি কিন্তু মাছের ঝোল বানিয়েছিলাম। আর এই যে এই টিস্যুটা আর কি কিনেছিলাম, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, তো ওটা দিয়ে ভাবছি আজকে না গ্যাসটা মুছি দেখি। তো গ্যাস আমি এরকম মুছে নিয়েছি প্রথমে, তারপর আর কি কিচেন ক্লিনার দিয়ে আমি মুছি। প্রতিদিনই এটাই করে থাকি। প্রথমে আমি গ্যাসটাকে আগে ভালো মতো করে পরিষ্কার করে নিয়ে এঁটোকাটা ঘুচিয়ে তারপর আর কি এটা দিয়ে পরিষ্কার করি। তাতে দেখি যে পিঁপড়ে টিপড়েও হয় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এই জায়গাটা। আর কিচেনটা যদি পরিষ্কার থাকে দেখবে আমাদের যেন মনটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যদি কিচেন নোংরা থাকে না, তাহলে না কোনো কিছুই ভালো লাগে না। তো এর জন্য সব সময়ই আমরা সবাই দেখবে চেষ্টা করি যে আমাদের রান্নাঘরটা আর ঠাকুর ঘরটা এই দুটোকে সব সময় ক্লিন রাখার। তো চলো, এদিকটা গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে আর বাসন টাসন তো ধোয়া আগেই হয়ে গেছে। আর বাসনগুলো 2 গামলা বাসন আর কি, এই টাইমটা একটু বেশি বাসন হয়ে যায়। তবে টুকটাক টুকটাক ধুতে ধুতে 1 গামলা আগেই ধোয়া হয়ে যায়। আর বাকিটা যেটা থাকে সেটা আর কি রান্নাবান্না সেরে তারপরে আমি পরিষ্কার করি। এখন রান্নাঘরটুকুনি মুছে নিলেই হয়ে যাবে, কারণ ঘর মোছা আমার সকালেই কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্যই রান্নাঘরটুকু মুছে তারপরে আর কি আমি স্নানে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন সন্ধ্যা দেবো, তাই আর কি একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর সৃজন তো আজ ক্রিকেট গেছে, ও জাস্ট বেরিয়েছে 4:20 তখন। আর তারপরেই ওর বাবা ফিরলো মোটামুটি 4:45 করে, 4:30 থেকে আর কি ওর ক্রিকেট থাকে। জাস্ট ওর বাবা বাড়িতে পা দিয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টির সাথে মেঘ ডাকা। তো কোনো ক্রমে সেই মানুষটি বেরোতেও পারছে না, কিছুই না। আর কি বলতো, মানে মাঠে স্যারেরা তো ফোন নিয়ে যায় না, তার জন্য সেই টাইমে আর কি স্যারদেরকে যোগাযোগও করা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে ওর বাবা কিছুক্ষণ পরে গেছে, ততক্ষণে জল ছাড়িয়েছে। তো এখনো পর্যন্ত হয়তো ক্লাস হচ্ছে, তবে সন্ধে হয়ে গেছে। তো এরপরে ওরা ফিরে যাবে। তো চলো আমি এখন সন্ধেটা ঝটপট করে দিয়ে দিই। আর সন্ধেবেলা একটু স্ন্যাক্সও করে নিয়েছি আমরা সবাই, সৃজনও খেয়ে চলে গেছে, তখনই হয়তো এসে আর একটু কিছু খাবে। তো তার আগে আমি এখন সন্ধেটা দিয়ে দিই। আর এই চুড়িদারটা আজকে আমি পরলাম, আগের দিনে মা পরেছিল কলকাতায়। তো মা এটা রেখে দিয়ে গেছে, বলছে যে না এখানে যখন আসবো তখন আর কি পরবো। তো তাই আর কি আজকে আমি পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন সন্ধেটা দিয়ে নিয়ে ঝমাঝম করে, তারপরে রাত্রে যদি কিছু প্রিপারেশন রেডি করতে পারি তাহলে সেটা করে তারপরে যাবো আর কি। আমরা খেলাম ছোলা ভাজা আর কফি, আর সৃজনকে এখন খাওয়াবো দুধ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স নয়, হুইট ফ্লেক্স। এটা খুব ভালো খায় সৃজন, ছোটো থেকে কর্নফ্লেক্সটা একদমই খেত না। তো আমি বলবো যাদের একদম ছোট বাচ্চা রয়েছে, কর্নফ্লেক্স খেতে চায় না, তারা একবার হুইট ফ্লেক্সটা দিয়ে চেষ্টা করতে পারো। আশা করছি সফলতা পাবে, কারণ এটা ভীষণ ভালো। এছাড়াও কিন্তু মিলেটেরও ফ্লেক্স পাওয়া যায়, ওটাও ভীষণ ভালো খেতে, আর ওটাও কিন্তু ওয়েট লসে ভীষণ কাজে আসে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে একটু বাজার দিকে যাব। এখন পুজোর আগে প্রতিদিন সন্ধ্যাবেলায় বাজার তো যেতেই হবে, ওটা মাস্ট আর কি। তো এই যে স্টাইল বাজারের সামনেটায় দুর্দান্ত পরিমাণে ভিড়, মানে শনিবার যেহেতু, তাহলে বুঝতেই পারছো
কি হারে ভিড় হবে। তো ঢোকার কথা ছিল, বাট চেষ্টাও করিনি, দাঁড়াইওনি, জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি এইটুকুনি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ভাবলাম চলো তাহলে বাজারের হাওয়াটা একটু দেখে আসি। এই রাস্তাটায় যেতেই যেন কত কষ্ট হয়ে গেল আমাদের। বাজার কলকাতার সামনেও দেখো প্রচুর বাইক, প্রচুর ভিড়, প্রচুর, মানে মানুষের যত পুজো আগিয়ে আসে না, তত আমাদের মধ্যবিত্ত মানুষদের বাজারে যাওয়ার প্রবণতাটা বাড়ে। আসলে একটা বেতনেরও ব্যাপার থাকে, বোনাসেরও ব্যাপার থাকে, সব কিছু মিলে ঝুলে আর কি। তো ভাবলাম যে টুকটাক শাড়ি টাড়ি তো কেনা হয়েইছে, বা বেশ কিছু জামা কাপড়ও কেনা হয়েছে, তো গয়নাটা আর কেন বাকি থাকে। তাই এখন তো আর সোনার গয়না কিনতে পারবো না, তাই চলে এসেছিলাম শ্রীহরিতে। এখানে শ্রীহরির কালেকশনগুলো ভীষণ ভালো। যারা জানো তারা তো জানোই, যারা না জানো তাদেরকে ঠিকানাটা একটুখানি দিয়ে দিচ্ছি। এটা রানীগঞ্জের মোড়ে আমাদের গৌতমদার ইমিটেশনের যে দোকান রয়েছে আর কি, তো গৌতমদারই এটাও আর কি শ্রীহরি। তো গৌতমদার ইমিটেশনের দোকান বাঁকুড়াতে বাস করে কেউ জানে না, আমার মনে হয় এরকম কেউ হবে না আর কি, যারা সাজগোজ করতে পছন্দ করে। কালেকশন তো একসা এক। তো এখান থেকে আর কি অনেক কিছুই দেখছিলাম, আর আমার শাশুড়ি মায়ের জন্য টপসও দেখছিলাম, বাট পছন্দ হলো না আর কি। আর এখানের যে হারগুলো ছিল কেউ বলবে না যে সোনা নয়, একদম পুরো সোনা। তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কি নিলাম। এই যে একটা ছুঁচসুতো কানের নিয়েছি, আমি মনে হয় না পুজো পর্যন্ত এগুলো রাখতে পারবো, পুজোর আগেই পরে ফেলবো, সেটা তোমরা দেখতেই পারবে, কারণ আমি নতুন কোনো জিনিস রাখতে পারি না। এটা আমার একটা খুব বাজে অভ্যেসই বলো বা ভালো অভ্যেসই বলো, আমার মনে হয় খুব ভালো অভ্যেস জানো, কারণ কোনো জিনিসটা গুছিয়ে রাখাটা আমি একটা পছন্দ করি না। জিনিস কিনেছি ব্যবহারের জন্য, ব্যবহার করব, ব্যাস। তো এইটা নিয়েছি জিন্সের সাথে পরার জন্য, এইটা খুব ভালো লাগবে, জিন্সের সাথে খুব ভালো লাগবে এই পলা বাঁধাটা, ওই জন্য নিয়েছি আর কি। আর এটা আমার ভীষণ পছন্দের ডিজাইন, এই ডিজাইন আমি বহু পরেছি। তো এতদিন পর্যন্ত সিটি গোল্ড পরেছি, তাই এবারে শ্রীহরিরটা কিনে ফেললাম। 6 মাসের গ্যারেন্টি রয়েছে, 6 মাস না সরি 1 বছরের গ্যারেন্টি রয়েছে, 1 বছর পর্যন্ত রং উঠলে চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এই শাখা বাঁধাটাও নিলাম, অরিজিনাল শাখা তো পরি আমরা, কিন্তু এই ধরনের শাখা বাঁধা যদি একটা থাকে, মাঝে মধ্যে চেঞ্জ করে তো পরা যেতেই পারে, তাই না? তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে ঝটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।